নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত। বন্ধুরা দেখুন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি বলতেন এতদিন? যে ভারত বাংলাদেশ দিয়ে ল্যান্ড ব্লকড, বিশেষ করে বাংলাদেশ ভারতের গার্জিয়ান, সমগ্র ওশিয়ানের গার্জিয়ান বাংলাদেশ। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের যে এলাকা রয়েছে সেটাকে বারবার কেটে দেওয়ার ধমকি দিত, আরো অনেক কিছুই বলতো। শুধুমাত্র কেটে দেওয়া নয়, এই উত্তর পূর্ব ভারতের যে সমস্ত 7টি রাজ্য রয়েছে সেই 7টি রাজ্যের গার্জেন তারা। সেই 7টি রাজ্য একমাত্র বাংলাদেশ দিয়েই আমাদের ভারতের সঙ্গে যোগসূত্র রাখতে পারবে, বা আদার্স অন্যান্য কান্ট্রির সঙ্গে যোগসূত্র রাখতে পারবে। যদি বাংলাদেশ না চায় তাহলে ওই 7টি রাজ্যের কোনো গতি হবে না, এরকমটাই ডিমান্ড করতো বারবার। কিন্তু আমাদের ভারত সরকার, ভারতের একটা ব্যাপার আছে যে আমরা শুধুমাত্র শুনি না, আমরা শুনে সেই জায়গা থেকে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা আমরা শুধরাবার চেষ্টা করি। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। এই চিকেন নেককে কেটে দেওয়ার কথা বলছিল, ঠিক এই চিকেন নেকের আশেপাশে 3টে সেনাঘাঁটি তৈরি করেছে আমাদের ভারত সরকার। আর সেই সেনাঘাঁটি যেমন তেমন সেনাঘাঁটি নয়, এমন সেনাঘাঁটি যেটা এই 3টে সেনাঘাঁটি থেকে সম্পূর্ণ বাংলাদেশকে ধূলিসাৎ করে দেওয়া যেতে পারে। এখন চিকেন নেকের দিকে তাকানো তো দূরের কথা, বাংলাদেশ নিজে ভারত দিয়ে লকড হয়ে যাচ্ছে, মানে ইন্ডিয়া লকড হয়ে যাচ্ছে বাংলাদেশ। কেমন ভাবে দেখুন, নর্মালি তো ইন্ডিয়া লকড বাংলাদেশ, শুধুমাত্র একটা, সেটা হচ্ছে সমুদ্রপথ। সেই সমুদ্রপথটাই তাদের কাছে খালি রয়েছে। একদিকে আছে মায়ানমার, মায়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়, তো অবভিয়াসলি বাংলাদেশ ইন্ডিয়া লকড। এখন যদি বলেন যে কেন ইন্ডিয়া লকড, এই 3টে যে সেনাঘাঁটি রয়েছে সেই সেনাঘাঁটি ছাড়াও ত্রিপুরাতে আরো একটা সেনাঘাঁটির জন্য, ত্রিপুরা মিজোরামের আশেপাশে আরো একটা সেনাঘাঁটির জন্য কিন্তু জমি জায়গা দেখাশোনা চলছে। এই মুহূর্তে আরো একটা খবর এসেছে কি, যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, মানে আমাদের বাংলাতে, কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে আপনারা সকলেই জানেন যে হলদিয়া বন্দর রয়েছে। সেই হলদিয়ার আশেপাশে আবারও একটা নেভেল বেস তৈরি করতে চলেছে ভারত সরকার। এই নেভেল বেসে কিন্তু বড় বড় যে জাহাজ থাকবে সেটা কিন্তু নয়। এই নেভেল বেসে থাকবে এমন প্রযুক্তি জাহাজ যেগুলো ছোট হবে আয়ত, কিন্তু যার মারক ক্ষমতা অত্যন্ত খতরনাক হবে, যেগুলো দেখা মাত্র কিন্তু বাংলাদেশের ভয়ে থরথর করে কাঁপবে। এমনকি এটাও হতে পারে যে অপারেশন সূত্রে, মানে ছোটখাটো কোনো অপারেশন করার ক্ষেত্রে নদীর ভিতর দিয়ে একদম রাজ্যের মধ্যে প্রবেশ করতে পারবে বা দেশের মধ্যে চলে আসতে পারবে। ঠিক সেই রকম নেভেল বেস তৈরি হচ্ছে আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা থেকে 100 কিলোমিটার দক্ষিণে, একদম বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকায়। এতে বাংলাদেশের কি হলো? অলরেডি 4টে সেনাঘাঁটির জায়গা তো আমরা পেয়ে গিয়েছি। সেই 4টে সেনাঘাঁটি আমাদের বাংলাদেশ ঘিরে রয়েছে। সেই বাংলাদেশের এখন একমাত্র রাস্তা ছিল সেটা হচ্ছে কি, সমুদ্রপথ। সেই সমুদ্রপথেও আমরা কি, ভারত মহাসাগরে আমাদের বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, বড় বড় সাবমেরিন আমাদের এই ভারত মহাসাগরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর এই বাংলাদেশ যে দিক দিয়ে বেরোবে ঠিক সেই জায়গায় আমাদের আবার নতুন করে আর একটা সেনাঘাঁটি তৈরি হচ্ছে, মানে বিশেষ করে নেভেল বেস তৈরি হচ্ছে। তাহলে একবার ভেবে দেখুন যে বাংলাদেশের পরিণতিটা কি হতে পারে যদি তারা একবার আমাদের দিকে উল্টো করে তাকায়। আমি বলছি না, যতদিন মুখে তুমি বড় বড় বড়াই করছো, লেকচার দিচ্ছ, সেটা হতেই পারে। পাকিস্তান দেয়, পাকিস্তানও দেয়, আর তাদের শিখে দেখে দেখে শিখছে যেহেতু বাংলাদেশ, অবভিয়াসলি তারাও সেটাই করবে। মুখে যতই বড়াই করো না কেন, যদি একবার তোমার তরফ থেকে ভুল হয়ে যায়, সেই ভুলের কিন্তু আর ক্ষমা থাকবে না। ভারত সরকার আগেই বলেছে, নো ফার্স্ট ইউজ পলিসি, আমরা কোনো সময় কোনো দেশকে প্রথমেই মারতে যাব না। বাংলাদেশ বারবার বলে, বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের সরকারি মহল, বিশেষ করে এখন যে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা যারা রয়েছে আর কি, তাদের দিমাগ যে ঘুটনোতে রয়েছে সেটা আমরা সকলেই জানি। তারা বারবার একই কথা বলে যে ভারতকে আর আমরা ছেড়ে কথা বলবো না। ভারতকে ছেড়ে কথা বলার দরকার নেই, ভারত সবাইকে ছেড়ে কথা বলে। যতক্ষণ না ভারতের উপর ফিজিক্যালি কোনো আঘাত কেউ করছে ততক্ষণ আমরা তাদের সঙ্গে যুদ্ধে চড়াই না। যেমন ধরুন অপারেশন সিন্দুর, আপনাদের মনে আছে তো? অপারেশন সিন্দুর বাংলাদেশিদেরকে আমি দেখানোর জন্য একটু একটা ভিডিও সাজেস্ট করছি। আপনারা যাবেন ডেসক্রিপশন বক্সে, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে আসবেন। আমার এই ভিডিওটা আমি চালাতে পারতাম, কিন্তু কি বলুন তো, সব সব ভিডিও সবসময় চালানো যায় না, কারণ এগুলো কপিরাইট ক্লেম আসতে পারে, যে কারণে আমি ভিডিওটা চালাচ্ছি না। এই যে ভিডিও আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে রয়েছে। কিভাবে পাকিস্তানিদের মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল অপারেশন সিন্দুরের সময়। তারা বড় বড় বড়াই করলে কি হবে যে আমরা এই করেছি সেই করেছি, কিন্তু একমাত্র তারাই জানে যে কি হয়েছে। দেখুন, সবচাইতে বড় কথা কি, যখন তুমি কিছু হারাবে তখন তোমার সেই ব্যথাটা বেশি দিন থাকবে।
আর সেটা নিয়ে তুমি বারবার আলোচনা করবে। আজকে পাকিস্তানের আপনারা বিভিন্ন জায়গাতে দেখবেন, মিডিয়া থেকে শুরু করে পাকিস্তানের সরকারি মহলের যে ওখানকার যে পার্লামেন্ট রয়েছে সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন এই নিয়ে কথা হয়। অপারেশন সিন্দুরে ভারত আমাদেরকে এই করেছে, ভারত আমাদের ওই এয়ারবেসে অ্যাটাক করেছে, ভারত আমাদের এতগুলো ট্যাঙ্ক নষ্ট করেছে, আমাদের এতগুলো ড্রোন নষ্ট করেছে। তো এরকম কথা কিন্তু ওদের মধ্যে হয়। সেই নিউজগুলো হয়তো অনেকে কি বাইরে প্রকাশ করে না, ওদের ওদের মধ্যেই থাকে। কিছু কিছু নিউজ হয়তো লিকড ভাবে বাইরে বেরিয়ে আসে। আর এই জিনিসগুলো আমি বাংলাদেশিদের দেখানোর রিকোয়েস্ট করবো যে আপনারা দেখুন এইসবগুলো আর শিখুন। দেখে শিখতে হয়, শুধু শুনে শুনে বড়াই করলে হয় না, দেখে শিখতে হয়। দেখুন, শেখার কোনো বয়স নেই, সারা জীবন আপনি শিখতে পারেন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে তাদের শেখারই দরকার রয়েছে। একটা সময় খুব ভালোভাবে চলছিল বাংলাদেশ, একদম স্মুথ সিম্পল ভাবে চলছিল। বাংলাদেশের সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যে একটা শক্তি থাকতো, প্রশাসনের হাতে একটা শক্তি থাকতো যে আমরা কোনো একটা বিপক্ষ বা কোনো একটা কিছু যদি খারাপ কিছু হয় তাকে দমন করার মতো ক্ষমতা থাকতো। কিন্তু এখন কি হয়েছে? এখন রাস্তাঘাটে সমস্ত কিছুর হিসাব নিকেশ চলছে। কেমন? ধরুন কোনো একটা জায়গায় একটা কোনো ব্যক্তি ভুল কাজ করে ফেললো, তার হিসাব, তার শাস্তি সব রাস্তাতেই হয়ে যাচ্ছে। তাকে ধরে মেরে তাকে কেটে পুড়িয়ে ফেলা হচ্ছে, সব করা হচ্ছে, সেটা কোনো ব্যাপার নেই। এটা বাংলাদেশে একদম রেগুলার হয়ে গিয়েছে। এখন ওখানকার আইন ব্যবস্থা বলে কোনো কিছু নেই। আর এইরকম সিচুয়েশনে ভারত তার নিজের বর্ডারকে সিকিউর করবে অবশ্যই সেটা। কারণ এইরকম পরিস্থিতি যখন একটা দেশে থাকে তখন সেই দেশটা তো ধরুন তার তো দেওয়ালে পিঠ ঠিকই গিয়েছে, সে আর অন্য দেশকে কি ভয় করবে? তার একমাত্র ইচ্ছা থাকবে যে আমাদের যা হয়েছে হয়েছে, আমরা এখন অন্য কাউকে দেখে নেব। তো ভারত সরকার চাইছে যে বাংলাদেশের তরফ থেকে যদি কোনো রকম সিঙ্গেল একটা ভুল আমাদের তরফে করা হয় তাহলে তার জবাব ইনস্ট্যান্ট দেওয়া হবে। যে কারণে বাংলাদেশের আশেপাশে 4টে আর্মি বেস তৈরি করা হয়েছে, আর্মি ক্যাম্প। অনেকে আবার বলবেন যে ক্যাম্প আছে, আর অনেক ক্যাম্প আছে, 4টে নয়। দেখুন, ওই ক্যাম্পগুলো আর এই আর্মি ক্যাম্পের মধ্যে অনেক তফাৎ রয়েছে। বিএসএফ ক্যাম্প তো অনেক জায়গাতে রয়েছে, বিএসএফ ক্যাম্প কয়েক হাজার রয়েছে ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে। কয়েক হাজার বললে হয়তো ভুল হবে, তার চাইতে বেশি রয়েছে। কিন্তু আর্মি ক্যাম্প নেই। তাই আর্মি ক্যাম্প এতদিন তৈরি করেনি কেন ভারত? এটাও একটা কোশ্চেন। কারণ করেনি, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো সময়ের জন্য যে এত খারাপ জায়গায় পৌঁছবে সেটা ভারত সরকার কোনোদিনই ভাবেনি। বিশেষ করে দেখুন, 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে ভারত। একটা বড় অবদান তো ভারতের রয়েছে। যখন ওই পাকিস্তানের 93,000 যে সোলজার যারা যখন সারেন্ডার করলো আমাদের ভারতের সেনাদের সামনে, তখনকার একবার কাহিনী ভেবে দেখুন তো। যদি সেই সময় ভারত সরকার বাংলাদেশকে সাপোর্ট না করতো তাহলে মুক্তি বাহিনী যতই ক্ষমতাশালী হোক না কেন, যতই তারা নিজেরা ট্রেন থাকুক না কেন, ভারত বাংলাদেশকে স্বাধীন তারা 71 সালে তো করতে পারতো না। হয়তো তারও আরো কয়েক 10, 15, 20 বছর আরো লেট হতো তাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে একবার ভেবে দেখুন, ভারত যখন এত উপকার করেছে তখন ভারতের তরফ থেকে এটুকু নিশ্চিত ছিল যে তারা অন্ততপক্ষে পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে না। বলে না, ওই পিঁপড়ের পাখা ওঠে মরিবার তরে, ঠিক এক্স্যাক্টলি সেই রকম ওই বাংলাদেশের পাখা উঠেছে এখন, তাই উড়ে তারা পাকিস্তানে গিয়ে নেমেছে। আর স্বাভাবিক ব্যাপার, পাখা উঠলেই তাকে মরণের দিকেই যেতে হবে। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে আর কি। ভারত এই যে বাংলাদেশকে যেভাবে ঘিরতে শুরু করেছে তাতে মনে হয় আগামী দিনে, দেখুন একটা সিম্পল একটা জিনিস ব্যাপার আছে যে আজকের ডেটে আমরা যেটা দেখছি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেটা করছে, ভেনেজুয়েলা তো অ্যাটাক করলো, করে ওখানকার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল আমেরিকায়। এখন আমেরিকার জেলে আছে, আমেরিকার কোর্টে তার বিচার হবে। একটা অন্য দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আমেরিকায় চলে গেল, সেখানে কোনো একটা সিঙ্গেল দেশ টু শব্দ পর্যন্ত করলো না। মানে হ্যাঁ, মুখে যেটা বলতে হয় ডিপ্লোম্যাটিক্যালি, যেটা বলতে হয় সেটা বললো সবাই, কিন্তু রাশিয়া বলুন, চীন বলুন, আর যে যাই বলুন না কেন, কারোর তো কোনো ক্ষমতা হলো না কোনো কিছু বলার। তাই এটা তো আমরা ক্লিয়ার কাট বুঝে গিয়েছি যে যার ক্ষমতা বেশি তার কথাই সবাই শুনবে, স্বাভাবিক ব্যাপার। তাই ক্ষমতা আগে বাড়াতে হবে। নিজের ইকোনমি তোমার যত যাই যাক না কেন, তোমার সৈন্য পাওয়ার কত, তোমার ডিফেন্সিয়ালে তোমার কি কি ক্যাপাবিলিটি আছে, তোমার এয়ার বেস কতগুলো আছে, তোমার নেভেল বেস কতগুলো আছে, তোমার কাছে কতগুলো সাবমেরিন আছে, সেগুলো ডিপেন্ড করে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কতটা ভয় করবে তোমাকে। এক্স্যাক্টলি সেটাই বাংলাদেশকে এখন ভারত এটা দেখাতে চাইছে যে তোমরা যতই লাফালাফি করো না কেন, আমরা কিন্তু এতটা শক্তিশালী। বাংলাদেশকে ঘিরতে শুরু করেছে, আস্তে আস্তে এমনটা হয়ে যাবে যে বাংলাদেশ শুধুমাত্র তাদের ওই নদীমাতৃক দেশ, তো তারা ওই ভেতরেই তাদেরকে ঘুরে বেড়াতে হবে। সমুদ্রের গার্জেন তারা বলেছিল না, ওশিয়ানের গার্জেন, এই মহাসাগরের গার্জেন, তো সেই গার্জেনটাকে একবার দেখে আসি যে কত দম সেই গার্জেনের। যাই বন্ধুরা, দেখুন হলদিয়াতে যে নেভেল বেস তৈরি হচ্ছে, এইরকম নেভেল বেস কি আরো কয়েকটা দরকার আমাদের পশ্চিমবঙ্গে? কি মনে হয়? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন,
শেয়ার করে বন্ধু বলে সকলের কাছে পৌঁছে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।